আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি তোমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। তো ফার্স্টে আসো, পদার্থ কি? এমন কিছু বা এমন কোনো বস্তু যার ভর আছে এবং জায়গা দখল করে, তাই পদার্থ। এই ইয়াটা তোমরা অনেক দিনই পড়ছো, এই সংজ্ঞাটা। যাই হোক, আমরা এখন পদার্থের যে তিনটা অবস্থা আছে সবাই জানি, তাই না? কঠিন, তরল, বায়বীয়। তবে এই তিনটা এই তিনটা অবস্থা আমরা এখন নতুন একটা তত্ত্বের সাহায্যে শিখবো। সেটা কি? গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে? বা তোমার পদার্থের গতিতত্ত্ব। এই যে গতিতত্ত্ব, এটার মাধ্যমে তিনটা অবস্থাকে আমরা ব্যাখ্যা করব। কেন একটা পদার্থ কঠিন থাকে, বা কেন একটা পদার্থ তরল থাকে, কেন একটা পদার্থ গ্যাসীয় থাকে বা বায়বীয় থাকে, ঠিক আছে? তো দেখো, দুইটা তত্ত্বের কথা এখানে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পদার্থের জন্য, প্রত্যেকটা অবস্থার জন্য। সেই দুইটা কি? একটা হচ্ছে আন্তঃকণা বা আন্ত আণবিক আকর্ষণ, ঠিক আছে? আন্তঃকণা বা আন্ত আণবিক আকর্ষণ, আমরা আন্তঃকণায় লিখতেছি আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ, ঠিক আছে? আরেকটা কি? আরেকটা হচ্ছে কণ, মানে গ্যাসের যে কণাগুলো আছে, কণাগুলোর গতিশক্তি, ঠিক আছে? কণাগুলোর গতিশক্তি। দেখো, দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ, আর একটা হচ্ছে কণাগুলোর মধ্যকার গতিশক্তি, বুঝছো? তো আমরা জানি যে প্রত্যেকটা বস্তু ছোট ছোট কণা দিয়ে তৈরি। সেটা কঠিন বস্তু হোক, তরল বস্তু হোক, বা বায়বীয় বস্তু হোক, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা কঠিন পদার্থ বলি, এক্সকিউজ মি, তরল পদার্থ বলি বা বায়বীয় পদার্থ বলি। প্রত্যেকটা পদার্থই ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি, তাই না? তো আমরা কি জানি যে এই অণুগুলো কি স্থির অবস্থায় থাকে পদার্থের মধ্যে, না গতিশীল অবস্থায় থাকে বলতো? অবশ্যই গতিশীল অবস্থায় থাকে, কোনো কণাই স্থির থাকে না, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ওটা মাইক্রোস্কোপিক লেভেলে বা ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক লেভেলে থাকে, অনেক জুম করা লাগবে দেখার জন্য। তো তখন দেখবা যেগুলা ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে, ওগুলো স্থির নাই, ওগুলো নড়াচড়া করতেছে, কনস্ট্যান্টলি মুভ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওদের যে গতি আছে, মানে কণাগুলো যদি গতি থাকে তাহলে অবশ্যই গতিশক্তিও আছে। তো প্রত্যেকটা কণারই গতিশক্তি আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসে হচ্ছে আন্তঃকণা আকর্ষণ কি। এই দেখো, এই যে ডাস্টারটার কথা চিন্তা করো। ডাস্টারের একসাথে লেগে আছে না এই মানে এই পদার্থ যেগুলো আছে, বা এটার মধ্যে যে কণাগুলো আছে, একটা একটার সাথে একসাথে লেগে আছে, তাই না? এই জন্য কিন্তু এটা আমরা ধরতে পারতেছি, বা এরকম একটা শেপে আছে। মানে একটা একটার সাথে দেখো, এটা আমার এই জায়গায় যদি আলাদা আলাদা ভাগ করি, আমার কাটতে হবে, অনেক কষ্ট করে ভাঙতে হবে, ঠিক আছে? তার মানে এটার মধ্যে যে কণাগুলো আছে, একটা একটার সাথে অনেক ওতপ্রোত ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, বা হচ্ছে একদম আকর্ষণ করে একসাথে আছে, তাই না? আবার দেখো, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই যে বাতাস, বাতাসের মধ্যে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলা আমরা কিন্তু দেখতেও পাইতেছি না, বা হাত দিয়ে যে নাড়াচাড়া করতেছি, এগুলো হালকা হয়তো ফিল করতে পারতেছি, কিন্তু মানে কোনো কষ্ট হইতেছে না, ঠিক আছে? বা ওগুলো একসাথে একটা শেপেও আসতেছে না। এটার কারণ কি? বা হচ্ছে একটা তরল পদার্থ তুমি যে পাত্রের মধ্যে রাখো না কেন, সেই পাত্রের আকার ধারণ করে, এটার কারণ কি? তো এই যে বিষয়গুলো, এগুলা একটা তো কণাগুলো গতিশক্তি দ্বারা বলা যায়, আর একটা হচ্ছে আন্তঃকণ আকর্ষণ, এটার মাধ্যমে বলা যায়। কিভাবে? দেখো, ফার্স্ট হচ্ছে আন্তঃকণ আকর্ষণ দিয়ে শুরু করি। এই যে একটা কঠিন পদার্থ অনেক মানে রাফ হয়, তাই না? ওটাকে চাইলে তুমি ভাঙতে পারো না, বা একটু কষ্ট করে ভাঙতে হয়, বা ওটা খুব সহজেই নিজের আকার আকৃতি পরিবর্তন করে না, তাই না? মানে যদি কোনো জোরে ধাক্কাধাক্কি করো বা বল প্রয়োগ করো, সেই ক্ষেত্রেও হয়তো একটু বিকৃত হয়ে যায়, বা হচ্ছে তোমার আকারের পরিবর্তন আসে। তবে এটা বল বাইরে থেকে প্রয়োগ করার মাধ্যমেই করতে হয়, ঠিক আছে? অটোমেটিক এটা হয় না। এগুলাকে আমরা কঠিন পদার্থ বলতেছি। এর কারণ কি? এই যে ছোট ছোট কণাগুলা দিয়ে যে ওরা তৈরি, ওই ছোট কণা একটার প্রতি একটা আকর্ষণ অনেক বেশি। বুঝতে পারছো? তো দুইটা ম্যাগনেট পাশাপাশি রাখছো, যদি অনেক আকর্ষণ থাকে, ম্যাগনেট যদি এভাবে লেগে যায় না, তুমি চাইলেও টান দিয়ে সরাইতে পারবে না, কষ্ট হবে। তো দুইটা ম্যাগনেট একটা একটাকে আকর্ষণ করতেছে, দুইটা চুম্বক, হ্যাঁ, এভাবে লেগে যায় দুইটা, চাইলে তুমি একটু টান দিয়ে আলাদা করতে পারবে, বাট অটোমেটিক কিন্তু আলাদা হবে না, এভাবে লেগে থাকবে, এভাবে লেগে থাকবে। তো ওই পদার্থগুলো যে কণাগুলো আছে, কণাগুলো নিজেদের মধ্যে অনেক আকর্ষণ থাকে। আকর্ষণের ফলে দেখা যায় যে ওরা, এই যে কঠিন পদার্থের আকর্ষণ অনেক বেশি হয়। কণাগুলো, প্রত্যেকটা কণা একটা একটার সাথে অনেক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, বুঝছো? প্রত্যেকটা কণা নিজেদের মধ্যে অনেক ভালোভাবে বন্ধন গঠন করে, এবং অনেক মানে জোরালো আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে। তো তুমি চাইলে ওদেরকে
আকার পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে। আবার তরল পদার্থ কি হয়, ওদের মধ্যকার যে গতিশক্তিটা আছে, আকর্ষণ, আন্তঃকণ আকর্ষণ আছে আরেকটু কম হয়। আরেকটু কম হওয়ার কারণে কি হয়, ওরা যে পাত্র রাখবা ওই পাত্রের আকারটা ধারণ করবে, মানে নিজের যে আকারটা ওটা ধরে রাখতে পারে না। নিজের আকারটা ধরে রাখতে পারে না কেন? কারণ হচ্ছে ওদের মধ্যে আকর্ষণ বলটা আছে, অত বেশি নেই, বুঝছো? তো ওরা, তুমি একটু চাইলে হাত দিলে দেখবা তোমার হাত তরলের মধ্যে ডুবে যাইতেছে, বা হচ্ছে তুমি যে পাত্রে রাখতেছো ওই পাত্রের আকারই ধারণ করতেছে, কারণ ওগুলো খুব বেশি একটা আকর্ষণ লেগে নাই, খুব আকর্ষণ ওদের মধ্যে নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসো গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ গুলা কি, দেখো একটা একটা থেকে অনেক দূরে, তাই না? একটা একটা থেকে অনেক দূরে থাকে, তারপর হচ্ছে তোমার অনেক গতিশীল অবস্থা থাকে। ওদের মধ্যে দেখা যায় এই আন্তঃকণা আকর্ষণটা কম হয়, বায়বীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে বেশি হয়, বুঝছো? সরি, বায়বীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে কম হয়, যার কারণে ওরা একটা থেকে অনেক দূরে থাকার কারণে মানে খুব সহজেই ওদেরকে আকারের পরিবর্তন হয়ে যায়, মানে ওদের কোনো নির্দিষ্ট আকার নাই। প্লাস হচ্ছে ওরা, তোমরা এটা জানো যে ওদেরকে যে কোনো পাত্রে আমি রাখবো, ওরা পুরা পাত্রের আকার ধারণ করে ফেলে, ঠিক আছে। একটা সিলিন্ডার রাখলে এই গ্যাস গুলা পুরা সিলিন্ডার জুড়ে থাকে, ঠিক আছে। এই যে আমাদের এখানে রুমের মধ্যে যে বাতাসটা আছে, এর মধ্যে যে গ্যাস কণা আছে, এটা কি একটা জায়গায় আছে? না, পুরা রুম জুড়ে আছে ওরা। কেন? কারণ হচ্ছে ওদের মধ্যে আকর্ষণটা নাই। আকর্ষণটা না থাকার কারণে কি হয়, ওরা একটা একটার সাথে যুক্ত হয় না, ঠিক আছে, দূরে দূরে থাকে। আর এগুলো হচ্ছে অত হয় না, মানে স্মুথ হয়, তোমার মজবুত হয় না, ঠিক আছে। এবার আসা হচ্ছে কণাগুলোর গতিশক্তি। গতিশক্তি দিয়ে আমরা কিভাবে ব্যাখ্যা করব? দেখো, কঠিন পদার্থ একটা একটার সাথে যেহেতু অনেক লেগে আছে, এভাবে যদি লেগে থাকে, ওটা নড়াচড়া করা একটু কঠিন না? কঠিন পদার্থগুলোর মধ্যে তোমার এই যে কণাগুলোর যে গতিশক্তি সেটা একটু কম হয়, মানে ওরা যেহেতু একসাথে অনেক জোরে লেগে আছে, ওদের মধ্যে আকর্ষণ যেহেতু অনেক বেশি, ওরা নড়াচড়া একটু কম করতে পারে, ঠিক আছে। তো কঠিন পদার্থগুলোর মধ্যে এই গতিশক্তি একটু কম। বা তরল পদার্থ, ওরা যেহেতু আকর্ষণ শক্তি আরেকটু কম, তো ওরা চাইলেই ছোটাছুটি করতে পারে, বুঝছো? মানে একটু মোটামুটি ভালোই কঠিন পদার্থের থেকে বেশি ওরা ছোটাছুটি করতে পারে। তো তোমার কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের যে কণাগুলো আছে তাদের গতিশক্তি বেশি হয়। আর গ্যাসীয় বা বায়বীয় পদার্থগুলোর কথা চিন্তা করো, ধর নাইট্রোজেন গ্যাস, দুটো একটা আরেকটা থেকে অনেক দূরে, ঠিক আছে, বা ওরা একসাথে লেগে থাকে না, দূরে দূরে থাকার কারণে ওরা কিন্তু চাইলেই অনেক গতি, মানে ছুটাছুটি করতে পারে, বুঝছো? তার মানে এই যে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থগুলো অনেক ছোটাছুটি করে, ওরা একটা আরেকটার সাথে অনেক করে, মানে তোমার হচ্ছে যেহেতু আকর্ষণ বল কম, একটা একটা থেকে অনেক দূর অবস্থান করে আর অনেক ছোটাছুটি করে, ওদের মধ্যে গতিশক্তি অনেক বেশি, বুঝছো? গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থের মধ্যে তোমার গতিশক্তিটা অনেক বেশি হয়। তো এখন যদি আমরা সিরিয়ালটা দেখি, যে আন্তঃকণ আকর্ষণ, এই সিরিয়ালটা মনে রেখো, আন্তঃকণ আকর্ষণ সবচেয়ে বেশি কার বলো? কঠিন, তারপর তরল, তারপর হচ্ছে বায়বীয়। এটা কিন্তু এভাবে তোমরা জাস্ট মনে রাখার জন্য দিতেছি এভাবে, ঠিক আছে। সবচেয়ে বেশি থাকবে কঠিনে, তারপর তরলে, তারপর হচ্ছে বায়বীয় সবচেয়ে কম থাকবে। আর হচ্ছে তোমার এই যে গতিশক্তি, হ্যাঁ, কণাগুলোর গতিশক্তি, এটার যদি সিরিয়ালটা দেখি, সবচেয়ে বেশি থাকবে বায়বীয়তে, উল্টা সিরিয়াল, হ্যাঁ। বায়বীয়তে সবচেয়ে বেশি গতিশক্তি থাকে, তারপর তরলে, তারপর হচ্ছে কঠিন, ঠিক আছে, এটা মনে রাখবা। আসলে একটা প্রশ্ন দেখি আমরা এটার উপর, ঠিক আছে। আচ্ছা দেখো, অনেক সহজ একটা প্রশ্ন, নিচের কোনটির আন্তঃকণ আকর্ষণ সবচেয়ে বেশি? একটু আগে পরে আসছি, কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণ আকর্ষণটা অনেক বেশি থাকে, ঠিক আছে। কারণ হচ্ছে ওরা একটা একটার সাথে অনেক জোরালো ভাবে থাকে, আকর্ষণ অনেক বেশি থাকে। তো এটা কঠিন পদার্থকে বলো, বরফ হচ্ছে কঠিন, পানি হচ্ছে বায়বীয়, জলীয় বাষ্প, জলীয় বাষ্প হচ্ছে তোমার গ্যাসীয় বা হচ্ছে বায়বীয়, পানি হচ্ছে তরল, বরফ হচ্ছে কঠিন, পানি হচ্ছে তরল, বাষ্প হচ্ছে তোমার বায়বীয়, ঠিক আছে। আর প্লাজমা এটা আলাদা একটা স্টেট, আলাদা একটা অবস্থা। তো এখানে অ্যান্সার হবে বরফ। দেখো, বরফের কণাগুলা, বরফের মধ্যেও কিন্তু H2O থাকে, পানির মধ্যেও কিন্তু H2O থাকে, ঠিক আছে, এটা মনে রেখো। পানির মধ্যেও H2O থাকে, বরফের মধ্যেও H2O থাকে। তো বরফের মধ্যে যেটা হয় তোমার, এটা জানো কি না যে পানির H2O বা এই কণাগুলা কেন তরল হয়? H2O এর যে কণাগুলা সেগুলো কেন উড়ে যায় না, ঠিক আছে, উড়াউড়ি করে না, গ্যাসীয় না কেন? কারণ এই পানির মধ্যে, দেখো আমি তোমাকে দেখে, একটা হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে বায়বীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ, এটা একটা গ্যাস, বুঝছো, ও গ্যাস আকারে থাকে পরিবেশে। কিন্তু একই রকম আরেকটা পদার্থ H2O, ও কেন তরল পদার্থ হয়, বুঝছো? তো যেটা দেখা যায় যে এটার মধ্যে এই, তোমরা তো জানো যে কণাগুলা বা এই অণুগুলা বা হচ্ছে পদার্থগুলা, এগুলোর মধ্যে বিভিন্ন বন্ধন বিদ্যমান থাকে,
খেয়াল করছো ওই যে তোমাদের পঞ্চম অধ্যায়ে বন্ধন শক্তি বা বন্ধন নিয়ে আলোচনা আছে, সমযোজী বন্ধন, এটাও সমযোজী বন্ধন দিয়ে তৈরি, এটা সমযোজী বন্ধন দিয়ে তৈরি। তবে যেটা হয়, এই হাইড্রোজেন সালফাইড ধর অনেকগুলো কণা আছে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, আর H2 এর অনেকগুলো কণা আছে, এরকম H2 এর অনেকগুলো কণা আছে, ঠিক আছে। H2 এর কণাগুলোর মধ্যে আরো একটা স্পেশাল বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন থাকার কারণে ওরা আরেকটা যদি এক্সট্রা বন্ধন হয়, ওদের মধ্যে একটা আকর্ষণ বেশি থাকে, ঠিক আছে, ওরা একসাথে তরল অবস্থায় থাকে। H2S যেটা, ওটার মধ্যে হাইড্রোজেন বন্ধনটা হয় না, যার কারণে ওরা ওই যে তরলে পরিণত হয় না, ওরা ওই গ্যাসীয় অবস্থায় থাকে, ঠিক আছে। আর যখন আমরা এটাকে ঠান্ডা করবো আরো, তুমি চিন্তা করো, আমরা একটা বন্ধনকে ভাঙার জন্য কি করি বলো? এই ধরো ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙার জন্য কি করবো? তাপ দিব। বা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, এই বন্ধনটাকে ভাঙার জন্য আমরা তাপ দিব। তাপ দিলে যেমন বন্ধন ভাঙে, আর তাপ সরাই নিলে মানে ঠান্ডা করলে বন্ধন আরো তৈরি হয়, বুঝছো? আরো বেশি বন্ধন তৈরি, আরো একসাথে লাগে আরো ওরা। তো হাইড্রোজেনের মধ্যে তুমি যদি তাপ সরানো বা ঠান্ডা করো, H2 এর মধ্যে আরো কিছু হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, আরো কিছু হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তো এই বন্ধন আরো তৈরি হওয়ার কারণে ওরা আস্তে আস্তে আরো শক্ত হয়, এক পর্যায়ে বরফ হয়ে যায়, বুঝছো? আর যদি আমরা ওকে তাপ দিই, বন্ধন ভাঙতে থাকে, তাপ দিতে দিতে কি ওদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা আছে ওটা ভাঙতে থাকে। একটা পর্যায়ে যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়ে ফেলি, তাপমাত্রায় নিয়ে যাই, অনেকগুলো বন্ধন ভেঙে যায়। সো এই হাইড্রোজেন বন্ধনগুলো না থাকার কারণে ওরা তখন উড়ে যায়, ওরাও গ্যাসীয় অবস্থায় থাকে, ওটাকে আমরা বলি জলীয় বাষ্প। জিনিসটা বুঝছো? মানে হাইড্রোজেন H2O এভাবে তরল আকারে কেন থাকে? ওর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন থাকার কারণে, ঠিক আছে। আর এই জন্যই তাপ যখন সরাই নিই বা আমরা ঠান্ডা করি, ওটা আরো শক্ত হয়, মানে আরো বন্ধন তৈরি হয়, অনেক বন্ধন তৈরি হয়, তাপ সরাই নিলে বন্ধন যেহেতু বাড়ে, তো তখন এটা কঠিন অবস্থা থাকে, এটা মনে রাখবা। আর আরেকটা জিনিস যেটা হয়, যে আমরা যখন কঠিন পদার্থকে তাপ দিই, কঠিন পদার্থকে তাপ দিলে কি হয় বলতো? কঠিন পদার্থে তাপ দিলে তরলে পরিণত হয়। তরলটাকে আবার যদি তাপ দেয় তাহলে সেটা বাষ্পে পরিণত হয়, যেমন লোহা। তোমরা জানো কিনা যে ইয়া লোহাকে অনেক তাপ দিলে লোহাও গলানো যায়। তো লোহা এমনি হচ্ছে কঠিন পদার্থ, বাট অনেক তাপ দিয়ে দিচ্ছি, তারপর কি হয়ে গেল? তরল পদার্থ কেন হইলো? দেখো আমরা যে দুইটা অবস্থা দিয়ে ব্যাখ্যা করলাম না, আন্তঃকণ আকর্ষণ। তুমি যখন দেখো, একটা ছিল আন্তঃকণ আকর্ষণ, একটা গ্যাসের গতিশক্তি। দেখো এটা দিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। লোহার মধ্যে আন্তঃকণ আকর্ষণটা অনেক বেশি থাকে, ঠিক আছে, আন্তঃকণ আকর্ষণ অনেক বেশি থাকে। আর তোমার ওই যে ছোটাছুটি কম করে লোহার অণুগুলো, অনেক মানে কাছাকাছি থাকার কারণে ওরা ছোটাছুটি কম করে অণুগুলো। তো আমি যখন তাপ দিব, এই ইয়াগুলা তোমার ইলেকট্রন গুলা বা হচ্ছে অণুগুলা অনেক দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি শুরু করবে, ঠিক আছে। লোহার মধ্যে যে লোহার অণুগুলো, এফি অণুগুলা অনেক ছোটাছুটি শুরু করে দিবে। ছোটাছুটি শুরু করলে কি হবে বলতো? ওদের মধ্যে যে আন্তঃকণ আকর্ষণটা একটু কমে যাবে। চিন্তা করো, আকর্ষণটা একটু কমে যাবে না? তো দেখো, এখন হচ্ছে কি হইলো, তোমার আন্তঃকণ আকর্ষণটা কমে গেছে, আবার হচ্ছে তোমার ছোটাছুটি বেড়ে গেছে। তাহলে ওরা আর আগের মতো কিভাবে একদম মানে কঠিন অবস্থায় থাকতে পারবে না। ওদের মধ্যে একটু এভাবে লুজ হয়ে যাবে ওরা, ঠিক আছে। লুজ হয়ে যাওয়ার কারণে ওরা আস্তে আস্তে তরলে পরিণত হবে। এইভাবে যখন আরো তাপ দিব, আরো তাপ দিতে দিতে একটা সময় গ্যাসে গ্যাসে পরিণত হয়, এরকম, বুঝছো? মানে এই জিনিস হচ্ছে এভাবে চেঞ্জ হয় পদার্থের অবস্থাগুলো। এখন তোমাদের নেক্সট যে টপিক গুলো পড়াবো, সেটা হচ্ছে তোমার একটা ব্যাপন আর একটা হচ্ছে নিঃসরণ। ব্যাপন কি? ধরো এই যে এগুলো তোমরা সবাই জানো, অনেক ভালোভাবে পড়ছো। আমি আমার রুমের এক জায়গায় আমি বডি স্প্রে মারলাম, বুঝছো? তো এই ঘ্রাণটা কি যে জায়গায় মারছি ওখানে থাকে না, পুরো রুমটা ছড়ায় যায়? পুরো রুমটা ছড়ায় যায় না? তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে গ্যাসের ছোটাছুটি করা বা ওই গতিতত্ত্বই বলতে পারো। যাক, আমরা ওইটা দিয়ে ব্যাখ্যা করবো না। ব্যাপন কাকে বলে? কঠিন তরল বা বায়বীয় পদার্থ যে প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে তার উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে ব্যাপন। তোমরা সংজ্ঞাটা একদম বই থেকে হুবহু পড়বা, কারণ কতে দিয়ে দেয়, মানে খুব ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা, ঠিক আছে। আমি হচ্ছে বোঝানোর জন্য বলতেছি। তো যেটা হবে যে, ধরো আমরা বডি স্প্রে স্প্রে করছি এই জায়গায়, বুঝছো? এই জায়গায় অনেকগুলো কণা তৈরি হয়েছে, অনেকগুলা বডি স্প্রে কণা এখানে আছে। এই কণাগুলো যেহেতু ছোটাছুটি করে, ওরা কি করবে? এখানে উচ্চ ঘনমাত্রায় আছে না ওরা, ওদের ঘনমাত্রা অনেক বেশি না, ওরা একসাথে অনেকগুলো আছে, ওরা এখন ছুটাছুটি করে ছড়ায় পড়বে। এই জায়গায় দেখো কোনো কণাই নেই, তো ওরা এখানে ছুটাছুটি করে পুরা রুমে ছড়ায় পড়বে। কিরকম? ধরো এটা ছড়ানোর পর কি হবে, পুরা রুমটা এরকম 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 কণাগুলো ছড়ায় যায়। এই যে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে কোনো পদার্থ যে ছড়ায় পড়ে, কঠিন হোক, তরল হোক বা বায়বীয় হোক, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ব্যাপন, ইংলিশে বলতেছি আমরা ডিফিউশন, বুঝছো? সো এই ব্যাপন, এটা হচ্ছে কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখবা প্রশ্ন চলে আসছে যে হচ্ছে H2 গ্যাস মানে হাইড্রোজেন গ্যাস, H2 গ্যাস আর হচ্ছে Cl2 গ্যাস, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। H2 দিয়ে কি হাইড্রোজেন গ্যাস, আর Cl2 কি ক্লোরিন গ্যাস। এই দুটোর মধ্যে কার ব্যাপন হার বেশি? ব্যাপন হার কে বেশি কার হবে বলতো? যে তাড়াতাড়ি ছড়ায় পড়বে, তার ব্যাপন হার বেশি না? এখন দেখো H2 গ্যাস, হাইড্রোজেনের ভর সংখ্যা কত? 2।
মানে দুইটার জন্য দুই, একটার জন্য এক, দুইটার জন্য দুই। মানে H2 গ্যাসের ভর কত? 2। ক্লোরিন টু গ্যাসের ভর কত? একটা ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5। তার মানে তোমার এখানে যদি দুইটা ক্লোরিন যেহেতু আছে 71, 71। ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 71, পারমাণবিক ভর 71, ওর পারমাণবিক ভর 2। ওর ভর অনেক বেশি, দেখছো? ওর থেকে অনেক বেশি। তো তুমি একটা জিনিস চিন্তা করো, একটা হালকা জিনিস চারদিকে তাড়াতাড়ি ছড়ায় পড়ে না ভারী জিনিস চারদিকে তাড়াতাড়ি ছড়ায় পড়ে, বলো তো? হালকা জিনিস অনেক তাড়াতাড়ি চারদিকে ছড়ায় পড়ে না? তো ব্যবহার অবশ্যই হাইড্রোজেনের বেশি হবে, কারণ হালকা। ক্লোরিনের ব্যবহার কম হবে, এটা অনেক কি ঘর মানে ভারী, ঠিক আছে? এটা ভারী হওয়ার কারণে এটা অনেক স্লো ছড়াবে, আস্তে আস্তে ছড়াবে। হাইড্রোজেন এমনি এমনি ছড়াবে, বুঝছো? অনেক দ্রুত। ক্লোরিন এমনি এমনি ছড়াবে। মানে ব্যবহার ডিপেন্ড করতেছে তাহলে কার উপর? আণবিক ভর বা ভরের উপর। এটা একটু মনে রাখো। আমরা ব্যাপনের অনেক উদাহরণ দেখি, ঠিক আছে? ধরো তোমার এই যে বই এক্সাম্পল যেটা দেওয়া হচ্ছে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাকি? আচ্ছা, এইটা যখন আমরা পানিতে ফেলি এটা গোলাপি বর্ণ ধারণ করে, পুরো পানিটা গোলাপি হয়ে যায়, বা যে রঙই হোক পুরো পানিটা রঙিন হয়ে যায় কেন? ওটাতে ফার্স্টে একটা ইয়া ছিল, গুঁড়া ছিল, বা একটা কঠিন কণা ছিল, এটা ছড়ায় পড়ছে কেন? এই যে এই প্রসেসটা যেটা, ওটাকে আমরা ব্যাপন বলতেছি। আর একটা উদাহরণ কি, তোমরা অনেকে হয়তো ভাই যে জামা কাপড় নীল দিয়ে যে ধোয়, ব্লু ভিট্রিয়াল এটা দিয়ে ধোয়, এটা খেয়াল করছো যে সাদা জামা কাপড় অনেক সময় আমাদের পানির মধ্যে নীল মিশায় তারপর ধোয়। এই নীলটা যখন পানিতে মিশায়, নীলটা যখন পানিতে মিশাইতেছে, এই পানির মধ্যে আমি নীলটা ছাড়তেছি, নীল কিন্তু তরল অবস্থায় থাকে, ঠিক আছে? ওইটা দেখবা পুরো পানিতে ছড়া যায়, মানে পুরো পানিটাকে নীল করে ফেলে। তার মানে তরল পদার্থ বা তরল পদার্থের মধ্যেও খুব ফাস্ট ছড়াইতে পারে, বুঝছো? জিনিসটা বুঝতে পারছো? এই যে যে প্রক্রিয়ায় ছড়াইতেছে এটাকে আমরা বলতেছি ব্যাপন। আচ্ছা, এই যে গ্যাসের একটা উদাহরণ দিলাম, গ্যাস কি? যে আমরা যখন হচ্ছে বডি স্প্রে মারি, ওটা গ্যাসীয় অবস্থায় সব দিকে ছড়ায় পড়ে, বায়বীয় অবস্থায়। আর এদিকে ধরো কঠিন পদার্থের মধ্যে, কঠিন পদার্থও কিন্তু তরলের মধ্যে এভাবে ব্যাপিত হইতে পারে, এমন আর কি, বুঝছো? মানে এই ব্যাপনটা আসলে কঠিন, তরল, বায়বীয় সব পদার্থের জন্যই হইতে পারে, এটা মনে রাখবা। আচ্ছা, এখন দেখো এই যে বলতেছে হাইড্রোজেন আর ক্লোরিন এগুলা বা যে কোনো গ্যাসের জন্য আণবিক ভরের উপর নির্ভর করে তোমার এই যে ব্যাপন হার, ঠিক আছে? তো এখান থেকে একটা সূত্র থেকে অনেক সময় দেখবে MCQ দিয়ে দেয়, আমি এক্সপেক্ট করবো তোমরা এটা মুখস্থ করে নিবা। সেটা কি? ধরো একটা এ গ্যাস, হ্যাঁ, এ গ্যাস, একটা গ্যাস আছে এ গ্যাস, আর একটা হচ্ছে আছে বি গ্যাস। দুইটা গ্যাস, ঠিক আছে, বা বায়বীয় পদার্থ, বা ওই যে হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এরকম। এই গ্যাসের পারমাণবিক ভর হচ্ছে MA, বি গ্যাসের পারমাণবিক ভর হচ্ছে MB, ঠিক আছে? আর এই গ্যাসের জন্য ব্যাপন হার হচ্ছে RA, আর বি গ্যাসের ব্যাপন হার হচ্ছে RB, বুঝছো? RA বলতে হচ্ছে এ এর রেট, রেট অফ ডিফিউশন অফ এ, ঠিক আছে? মানে ব্যাপন হার। আর বলতে রেট বুঝায়, ঠিক আছে? রেট বাংলা হচ্ছে হার। এই গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হার কত গুণ, এটা কিভাবে বের করবো বলো তো? এই গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হারের কত গুণ? এই RA/RB, ঠিক আছে? এটা সমান হয় রুট, রুট দিবা এখানে RA বরাবর, MB দিবা আর MA দিবা। দেখো একটা একটু কঠিন লাগতেছে, ঠিক আছে? বাট আমরা যখন এটা ম্যাথ করবো দেখবা অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে? আর এটা মনে রাখবা, RA/RB হচ্ছে রুট MB/MA, এটা একটু বলেছে। বিটা এখানে উপরে হবে, এটা এখানে নিচে হবে। এটা একটু ঠিক করে নাও, হ্যাঁ? MB/MA, এটা একদম ক্লিয়ারলি মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা থেকে একটা ম্যাথ করি, একদম ক্লিয়ার হয়ে যাবে সূত্রটা। বাট সূত্রটা এটা মুখস্থ করে ফেলবা, এই সূত্রটা ইম্পর্টেন্ট। এটা দেখি যে SSC লেভেল বা তোমাদের স্কুল কলেজ অনেক যে এই সূত্রটা থেকে ম্যাথ দিয়ে দেয়, ঠিক আছে? এটা RA/RB সমান রুট MB/MA, ঠিক আছে? কিরকম এই সূত্রে ম্যাথটা করা যায় দেখি তো। দেখো, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অপেক্ষা হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অপেক্ষা কোন গ্যাস দিব? অক্সিজেন দিই, হ্যাঁ। অক্সিজেন গ্যাসের ব্যাপন হার আচ্ছা, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অক্সিজেন গ্যাসের ব্যাপন হার অপেক্ষা কত গুণ? দেখো একটা জিনিস তোমরা খেয়াল করতেছো কিনা যে অক্সিজেন গ্যাসের অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো? 16।
অক্সিজেন গ্যাসের পারমাণবিক ভর কত? 32, অনেক ভারী। আর হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক ভর কত? মাত্র 2, দুইটা হাইড্রোজেনের 2। তো ও অনেক হালকা না? তো হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অবশ্যই বেশি হবে কার থেকে? অক্সিজেন গ্যাসের থেকে, ঠিক আছে? তো বলছে যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অক্সিজেন গ্যাসের ব্যাপন হার হতে কত গুণ বেশি, ঠিক আছে? বা ব্যাপন হারের কত গুণ, ব্যাপন হারের কত গুণ, ঠিক আছে? আচ্ছা, ধরি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার হচ্ছে RH2। এটা কার জন্য? হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কি? RH2, বুঝছো? হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার। আর অক্সিজেন গ্যাসের ব্যাপন হার হচ্ছে RO2। আমরা কি বলবো যে হাইড্রোজেন গ্যাস কত গুণ? এটা কিভাবে বের করবো? উপরে হচ্ছে RH2, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার ডিভাইড বাই RO2, ঠিক আছে? অক্সিজেন গ্যাসের ব্যাপন হার। তো এটা সমান কি লিখবো? যে আগের সূত্রটা অনুযায়ী m of O2, নিচেটা উপরে হবে m of O2 ডিভাইড বাই m of H2, বুঝছো? এইভাবে মানে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার ডিভাইড বাই অক্সিজেন গ্যাসের ব্যাপন হার সমান অক্সিজেন গ্যাসের ভর ডিভাইড বাই হাইড্রোজেন গ্যাসের ভর, আর পুরোটা একটা রুটের মধ্যে থাকবে। তো আমরা এটা বাইর করে দেখি, RH2 ডিভাইড বাই RO2 সমান হচ্ছে রুট অক্সিজেনের ভর কত বললাম? 16। অক্সিজেন গ্যাসের দুইটা অক্সিজেন থাকে, O2, তো O2 ভর কি ডাবল হবে? 32, হচ্ছে 32 হবে। আর এখানে হাইড্রোজেন গ্যাসের একটার ভর কত বলো? একটা হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে, এখানে দুইটা অণু যেহেতু বা দুইটা পরমাণু যেহেতু 2, নাকি? এটা হবে 2 রুট 16, 32 বাই 2 হচ্ছে 16, রুট 16 মানে 4, ঠিক আছে? তার মানে দেখো আমরা লিখতে পারি RH2 সমান 4 ইন্টু RO2। তার মানে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অক্সিজেন গ্যাসের ব্যাপন হারের 4 গুণ। হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অক্সিজেন গ্যাসের ব্যাপন হারের 4 গুণ, বুঝছো? সিম্পল, একদম সহজ একটা ম্যাথ। দিয়ে দিতে পারে, এমসিকিউ তে দিতে পারে, আবার এটা রিটেনেও দিতে পারে, তবে এমসিকিউ তে দেওয়ার চান্স ভালোই আছে এটা, এই ধরনের ম্যাথ। এখন আসো, আমরা যেহেতু ব্যাপন পড়লাম, নিঃসরণও তো আমাদের পড়া লাগবে। নিঃসরণ আরেকটা টপিক। নিঃসরণ কি বলতো? নিঃসরণ কি? শোনো, ব্যাপন আর নিঃসরণের মধ্যে অনেক সময় পার্থক্য আসে, বুঝছো? পার্থক্য গুলো শিখে নিতে হবে, বাট এটা রিটেনের জন্য। নিঃসরণ হচ্ছে কোন উচ্চ চাপের স্থান থেকে গ্যাস যদি নিম্ন চাপের স্থানে মানে বের হয়ে আসে ছোট একটা বা ছিদ্র একটা তোমার ছিদ্রের মাধ্যমে, বুঝছো? ছোট একটা বা ক্ষুদ্র একটা ছিদ্রের মাধ্যমে, সরি, ছোট বা ক্ষুদ্র একটা ছিদ্রের মাধ্যমে উচ্চ চাপের স্থান থেকে গ্যাস যদি নিম্ন চাপের স্থানে বের হয়ে আসে, ঠিক আছে? ওটাকে আমরা বলবো নিঃসরণ। যেমন কি হতে পারে? শোনো, আমরা যে বাসায় এলপিজি গ্যাস গুলা বা ওই যে গ্যাসের সিলিন্ডার যেগুলা ব্যবহার করি, ওইটার মধ্যে গ্যাসকে অনেক চাপ দিয়ে তরলে পরিণত করে ওইটার মধ্যে রাখা হয়, ঠিক আছে? এলপিজি ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে? মানে তরলকৃত, মানে বায়বীয় থেকে বা গ্যাসীয় থেকে ওটাকে তরল বানানো হয়েছে কিভাবে? অনেক চাপ দেওয়ার মাধ্যমে। তারপর হচ্ছে তোমার রাখা হয়েছে ওইটার মধ্যে। তো ওইটার মধ্যে গ্যাসের কণাগুলা যা আছে, তরল অবস্থা আছে বাট উপরে গ্যাসও থাকে, ঠিক আছে? ওই কণাগুলোর মধ্যে অনেক থাকে, তোমার প্রেসার বা হচ্ছে অনেক চাপ থাকে। তো যখন তুমি ওই যে চুলা অন করো বা করো, ওখানে দেখা যায় যে একটু ফাঁকা স্থান তৈরি হয়, ঠিক আছে? একটু ফাঁকা তৈরি হয়, মানে ওই বের হওয়ার একটু রাস্তা পায়, ঠিক আছে? তো ওই যে ভিতরে যে গ্যাসগুলো আছে একদম বের হয়ে যায়, মানে অনেক হাই স্পিডে বের হয়ে আসে। কেন বাইরে আসে? কারণ ভিতরে অনেক উচ্চ চাপ, আর বাইরে হচ্ছে চাপ একটু কম। আমরা জানি যে গ্যাস হচ্ছে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে প্রবাহিত হয়, ঠিক আছে? তো এই যে প্রবাহ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থান, এটা যদি তোমার একটা ছোট ছিদ্রের মাধ্যমে হয় বা ছোট একটা ফুটার মধ্যে দিয়ে যদি হয়, তাহলে ওটাকে আমরা বলবো নিঃসরণ, বুঝছো? পার্থক্য কই ব্যাপন আর নিঃসরণের? এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। প্রথমত দেখো, ব্যাপনের মধ্যে যেই হইতেছিল, মানে ছড়াই পড়তেছিল, গ্যাস বলো, কঠিন বলো, তরল বলো, ঠিক আছে? মানে লিখে দিব আমি, দেখো এখানে একটু লিখি। দেখো, 1 নম্বর পার্থক্য হচ্ছে নিঃসরণ কার কার হতে পারে বলো? কঠিন, তরল, বায়বীয় সবার হতে পারে না? কঠিন, তরল, বায়বীয়, 3টা পদার্থই কিন্তু ব্যাপন হইতে পারে, ঠিক আছে? অন্যদিকে তুমি, আচ্ছা এটা তো নিঃসরণ লিখছি, এখানে ব্যাপন লিখবো। দেখো, ব্যাপন কার কার হইতে পারে? কঠিন, তরল, বায়বীয়, 3টারও ব্যাপন হইতে পারে, তাই না? এটা তোমরা জানো, ব্যাপন 3টা হইতে পারে। কিন্তু নিঃসরণ কার হইতে পারে বলো তো? নিঃসরণের যে সংজ্ঞা বললাম, নিঃসরণ শুধু দেখো গ্যাসের কথা বলছি, নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় যে বা বায়বীয় পদার্থ যারা আছে তাদের জন্য হইতে পারে, বুঝছো? শুধুমাত্র কার? বায়বীয় বা গ্যাসীয় কণার জন্য, বুঝছো? নিঃসরণ কার হয়? শুধুমাত্র গ্যাস গুলার জন্য হয়, শুধু গ্যাসের জন্য হয়। আর এই ব্যাপন কার জন্য হয়? কঠিন, তরল আর গ্যাস 3টার জন্যই হয়, ঠিক আছে? এটা একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য দেখো তো, ব্যাপনের জন্য কি কোনো ক্ষুদ্র বা ছোট ছিদ্রের দরকার আছে? ছিদ্রের কোনো নাই, মানে ছিদ্র থাকা ইম্পর্টেন্ট না।
আমি আমার ভাষায় বলতেছি, তোমরা একটু বুঝে নাও, পরে হচ্ছে এটা অনুযায়ী লিখবা, ঠিক আছে? ছিদ্রটাকে ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আর এখানে কিন্তু ছিদ্র থাকতেই হবে, ছিদ্র উপস্থিত থাকতেই হবে, ঠিক আছে? ঠিক আছে, এটার মধ্যে ছিদ্র উপস্থিত থাকতে হবে, আর এখানে ছিদ্র থাকাটা ইম্পর্টেন্ট না। 3 নম্বর পার্থক্য আর কি হতে পারে বলতো? দেখো, ব্যাপন হয় কোথায়? উচ্চ ঘনমাত্রার থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে না? ব্যাপনের সংজ্ঞা কি পড়ছিলা? যে প্রক্রিয়ায় কোনো গ্যাস মানে কঠিন তরল বা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্তভাবে বা কন্টিনিউয়াসলি ছড়ায় পড়ে, সেটা হচ্ছে তোমার ব্যাপন। যেটা কি উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে হচ্ছে তোমার ব্যাপন হয়, ঠিক আছে? উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা, ঘনমাত্রা। আর দেখো, নিঃসরণ কোথায় হয় বলতো? উচ্চ চাপ থেকে নিম্ন চাপ। বলছিলাম যে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে একটা ছিদ্রের মাধ্যমে গ্যাসের ছড়ায় পড়াকে নিঃসরণ বলে। এটা কোথা থেকে কোথায় যায়? উচ্চ চাপ হতে নিম্ন চাপ, ঠিক আছে? উচ্চ চাপ হতে নিম্ন চাপের এলাকায়, এরকম জায়গায় যায়, ঠিক আছে? উচ্চ চাপ থেকে নিম্ন চাপ, এটাকে আমরা বলতেছি নিঃসরণ। এটার আরেকটা উদাহরণ হতে পারে নিঃসরণের, বুঝছো? যেমন ধরো তুমি যদি একটা বেলুন ফুলাও, ঠিক আছে? বেলুনের গায়ে যদি একটা টেপ পেঁচায় দাও, এরপরে টেপের গায়ে যদি ছিদ্র করো, তাহলে বেলুনটা ফাটবে না, বেলুনটা মানে হঠাৎ করে ফেটে যাবে না, কিন্তু ওই যে ছিদ্র হয়েছে, ওই ছিদ্রের মাধ্যমে অনেক হাই স্পিডে বেলুনের ভিতরে বাতাসগুলো বাইরে চলে আসবে, বুঝছো? অথবা অনেক সময় দেখো না, বেলুনে একটু লিক হয়, লিক হইলে এখান থেকে অনেক মানে দ্রুত বেগে বাতাসগুলো বের হয়ে আসে। তো এই যে একটা গ্যাস বের হয়ে আসতেছে একটা ছিদ্র দিয়ে, উচ্চ চাপে, বেলুনের ভিতরে অনেক উচ্চ চাপ থাকে, বাইরে আমাদের পরিবেশের নর্মাল চাপ, হ্যাঁ, বা এক বায়ুমণ্ডলের চাপ থাকে, বাট ভিতরে অনেক চাপ থাকে বেলুনের ভিতরে। তো এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? নিঃসরণ। এই ইয়া এই যে পার্থক্য গুলা, এগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দিয়ে দিতে পারে যে নিচের কোনটি নিঃসরণ আর হচ্ছে তোমার ইয়ার জন্য পার্থক্য, অথবা দিয়ে দিতে পারে নিচের কোনটি ব্যাপনের বৈশিষ্ট্য, নিচের কোনটি নিঃসরণের বৈশিষ্ট্য, এগুলো মনে রাখবা, ঠিক আছে? এগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা শোনো, ব্যাপন আর নিঃসরণের পর এখন হচ্ছে আমরা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর যে পাতন, ঊর্ধ্বপাতন, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো তবে তার আগে আরেকটা কথা বলে নিই, তোমাদের বইয়ে দেখবা যে মোমের একটা উদাহরণ দিছে, যে পরীক্ষার প্রশ্ন দিতে পারে যে নিচের কোন ঘটনার মাধ্যমে আমরা পদার্থের 3টি অবস্থা একসাথে দেখতে পারি, সেটা হচ্ছে যে মোমের গলা বা অন্য কোনো এক্সাম্পল থাকলো। তো মোমের ক্ষেত্রে কি হয়, আমরা যখন মোমে হচ্ছে আগুন দেই বা ওটা যখন পুড়তে থাকে, তখন দেখবা যে কিছু অংশ, মোম তো এমনি নর্মালি কঠিন পদার্থ, তাই না? মোম কিন্তু নর্মালি কঠিন পদার্থ, তবে তাপ দেওয়ার ফলে এখানে দেখবা যে গলে গলে নিচে পড়তেছে মোম। তো ওই যে গলে গলে পড়তেছে, ওটা কি তরল পদার্থ না? তরল পদার্থ। আবার দেখো, ওইটা যখন নিচে যায়, নিচে যেয়ে এক সময় যখন ওটা আবার ঠান্ডা হয়, তখন ওটা আবার কঠিন হয়ে যায়। তো এখানে আমরা দেখতেছি কঠিন পদার্থ আবার তরল পদার্থ একসাথে দেখতেছি। আবার দেখো, মোম যখন গলতেছে, তখন কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আবার কিছু পরিমাণ তোমার জলীয় বাষ্প উৎপন্ন হয়, আবার কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়, এটা তো জানোই, তাপ, আলোক শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি, আলোক শক্তি উৎপন্ন হয়, সাথে কিছু ওই যে জলীয় বাষ্প আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এই জলীয় বাষ্প আর কার্বন ডাই অক্সাইড, এটা কি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। আর তোমার যেটা আছে অন্য দুইটা, মোম, কঠিন মোম, যেটা ওটা কঠিন পদার্থ, আর যেটা গলতেছে ওটা তরল পদার্থ। তো মোমের মধ্যে আমরা 3টা অবস্থা একসাথে দেখতে পাই। দেখবে এটা বর্ণনামূলক প্রশ্ন দিয়ে দিতে পারে যে কিভাবে আমরা 3টা অবস্থা একসাথে দেখতে পাই, ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে নেক্সট টপিক, গলনাঙ্ক কি আর স্ফুটনাঙ্ক কি। দেখো, এটার উদাহরণটা এভাবে দেই। ধরো তোমার কাছে -10 ডিগ্রি সেলসিয়াসে বরফ আছে এক টুকরা, বুঝছো? -10 ডিগ্রি সেলসিয়াসে বরফ, এটা এক টুকরা। তুমি কি করলা, একটু একটু করে তাপ দিতেছো। তাপ দেওয়ার ফলে কি হইতেছে, ও কি করতেছে, তোমার তাপটা শোষণ করতেছে, তাপমাত্রা কমতেছে। তাপমাত্রা কমে ধরো -5 ডিগ্রিতে আসলো, আরো তাপ দিতেছো, ও তাপ শোষণ করতেছে। দেখো, ঠান্ডা থেকে আস্তে আস্তে গরম হইতেছে না, ঠান্ডাটা কমতেছে, তো আরো তাপ দিতেছো। তো তখন কি হলো, দেখা গেলো -5 ডিগ্রি সেলসিয়াসে বরফ আছে, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়ে গেছে, ঠিক আছে? আরো তাপ যখন দিতেছো, তখন দেখবা যে এই বরফটাই, আরো যখন তাপ দিতেছো, বুঝছো, তখন দেখবা যে এই বরফটাই এখন গলে পানিতে পরিণত হয়ে যেতেছে, বুঝছো? এই বরফটা এখন গলে পানিতে পরিণত হয়ে যেতেছে, মানে এটা আর কঠিন অবস্থায় থাকতেছে না। তো শোনো, এই যে ঘটনাটা, এই যে ঘটনাটাকে আমরা কি বলতেছি, গলন। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি, গলন। ইংলিশে বলে মেল্টিং, বুঝছো? মেল্ট হওয়া, গলে যাওয়া। তো এটা তো বরফের জন্য বললাম, অন্য যে কোনো কঠিন পদার্থের জন্য এটা হইতে পারে না। চিন্তা করো, আমার কাছে একটা লোহার টুকরা আছে, আমি লোহাটাকে তাপ দিতে দিতে অনেক তাপ দিতেছি, একটা পর্যায়ে কিন্তু গলা শুরু করবে, বুঝছো? এই যে লোহার যে বিভিন্ন জিনিস তৈরি করে, কত সুন্দর সুন্দর শেপ দেয়, গলানোর পরে ওকে বিভিন্ন শেপ দেওয়া যায়, বুঝছো? কঠিন অবস্থায় তো কোনো একটা আকার আকৃতি পরিবর্তন করা খুব কঠিন। আচ্ছা দেখো, তো এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি হইলো, আমি তাপ দিছি, তাপ দেওয়ার ফলে একটা নির্দিষ্ট তাপমাত্রা, দেখো এটা তোমার আবার মেনশন করতে হবে,
যে এক বায়ুমণ্ডলীয় চাপে, কারণ চাপের পরিবর্তন হলে আবার এই যে তোমার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক সব পাল্টে যায়। তো আমরা একটা নির্দিষ্ট চাপের মধ্যে নিব, বুঝছো? ধরো আমি যদি 2 বায়ুমণ্ডলীয় চাপ, 3 বায়ুমণ্ডলীয় চাপ, চাপ যদি বাড়তে থাকি, তখন দেখা যায় কি গলনাঙ্ক আস্তে আস্তে কমে আসে, ঠিক আছে? সো আমরা হচ্ছে চাপ বাড়াবো না, চাপ একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট চাপ নিয়ে আমরা কাজ করব। তো ওই চাপটাকে আমরা কত বলি? এক বায়ুমণ্ডলীয় চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ দেওয়ার ফলে যেই তাপমাত্রায় একটা কঠিন পদার্থ গলতে শুরু করে, সেই তাপমাত্রাটাকে আমরা কি বলতেছি? গলনাঙ্ক, বুঝছো? গলনাঙ্ক কাকে বলতেছি? একটা নির্দিষ্ট ইয়া চাপে, চাপটা কত? এক বায়ুমণ্ডলীয় চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ দেওয়ার ফলে যেই তাপমাত্রায় যে একটা কঠিন পদার্থ তরল তরল হওয়া শুরু করে, বুঝছো? গলতে শুরু করা মানে কি? কঠিন পদার্থ তরল অবস্থায় পরিণত হওয়া শুরু করে, তাকে আমরা বলতেছি তোমার এই যে গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি? এবার দেখো এই পানিটা এখন বর্তমানে কি পানিটা আছে 0°C পানি। 0°C বরফ ছিল, এখন 0°C পানি হয়েছে। এখন এটা আবার ধরো আরো তাপ দিতেছে, অনেক তাপ দিচ্ছে, তাপ দেওয়ার ফলে কি হলো? 50°C পানি হলো, বুঝছো? 50°C পানি এখন, বুঝছো? এখন হয়েছে কি 50°C পানি। এখন কি করলাম? আরো তাপ দিলাম, তাপ দিতে দিতে 100°C নিলাম। 100°C নিছি, এখন এটা কি হবে? 100°C পানি হবে, আগেই কিন্তু বাষ্প হয়ে যাবে না, এটা কি 100°C পানি। আরো তাপ দেওয়ার ফলে কি হবে? একটা সময় এই পানিগুলা, গ্যাসগুলো একটা আলাদা থেকে জলীয় বাষ্প হয়ে যাবে, বুঝছো? আরো তাপ দেওয়ার ফলে কি হবে? এই যে একটা তরল পদার্থ, এই তরল পদার্থটা একটা সময় বা পানি একটা সময় জলীয় বাষ্পে পরিণত হবে, বা গ্যাসীয় অবস্থায় বা বায়বীয় অবস্থায় পরিণত হয়ে যাবে, বুঝছো? তো এইটার সংজ্ঞা, এই স্ফুটনাঙ্ক, এই যে এই ঘটনাটাকে আমরা বলি স্ফুটন। ঘটনাটাকে আমরা কি বলি? স্ফুটন বা ফুটছে। আমরা বলি না পানি ফুটতেছে, বা যেই তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেটা হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক। ফুটতেছে, বা এটাকে আমরা স্ফুটনও বলতে পারি, ঠিক আছে? স্ফুটিত হইতেছে। তো স্ফুটনাঙ্ক কি? সিম্পল কথায় বলতে গেলে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যেই তাপমাত্রায় তোমার পানি তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় বা জলীয় বাষ্পে পরিণত হয়, তাকে আমরা বলতেছি স্ফুটনাঙ্ক। তো এটা পানির কেসে যে হবে সবসময় এরকম না, আমি পানির জায়গায় অন্য কোনো পদার্থ নিতে পারি, ধরো CCl4 বা হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড নিলাম, এটা দেখা যাবে যে একটু তাপ দেওয়ার পর এটা তরল ছিল, তরল থেকে বায়বীয় হয়ে গেছে। তো যেই তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে একটা তরল পদার্থ তোমার বায়বীয় পদার্থে পরিণত হয়, যে কোনো তরল পদার্থ, ওই তাপমাত্রা হচ্ছে ওই পদার্থের জন্য স্ফুটনাঙ্ক, বুঝছো? তো এখানে একটা জিনিস মেনশন করতে ভুলবা না, সেটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে। এটা ভুল করলে কিন্তু কেটে দিবে, এটা 1 নাম্বার কতে খুব ইম্পর্টেন্ট। স্ফুটনাঙ্ক কি, গলনাঙ্ক কি। আচ্ছা, এবার আসো, গলনাঙ্কে কিন্তু আরেকটা উল্টা প্রসেস হতে পারে। দেখো তো, আমি একটা উল্টা কাজ করলাম। এখানে আমার কি 100°C বাষ্প ছিল, তাই না? 100°C বাষ্প ছিল, এইটাকে আমি তাপ কি ঠান্ডা করলাম, এটা কি পানি হয়ে যাবে না? দেখো উল্টা প্রসেস, আমি পানিকে তাপ দিলে হয়ে গেছে বাষ্প, এখন আমি বাষ্পকে ঠান্ডা করবো, তাহলে পানি হয়ে যাবে না? তো বলো তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও হচ্ছে পানি হবে বাষ্প থেকে? যেই তাপমাত্রায়, দেখো, ও হচ্ছে যখন 99°C ছিল তখন ও কি ছিল? ও হচ্ছে তখন ছিল পানি। তারপর যখন 100°C হয়েছে তখন ও বাষ্প হইতেছে, হওয়া শুরু করছে। আরো তাপ দিলাম, তাপমাত্রা পরিবর্তন হবে না, 100°C থাকবে, আরো বাষ্প হইতে থাকবে। একটা পর্যায়ে 100°C মানে সমগ্র পানিটা বাষ্প হয়ে যাবে, ঠিক আছে? আরো তাপ দিলে তখন তাপমাত্রা পাবে। তো একইভাবে যদি আমি উল্টা প্রসেসটা করি, আমার কাছে 100°C বাষ্প আছে, ঠান্ডা করলাম, ও 100°C পানি হবে, বুঝছো? তারপর আবার তাপমাত্রা কমবে। তো দেখো 100°C যেই তাপমাত্রায় ও একটা সময় ফোটা শুরু করছে, ওই একই তাপমাত্রায় ওই ঠান্ডা করলেও আবার কি হয়? তরল হওয়া শুরু করে না? খেয়াল করছো? 100°C, মানে এটা যে কোনো পদার্থের জন্য বলতেছি, আমি পানির উদাহরণ দিতেছি, ঠিক আছে? পানিকে 100°C তাপমাত্রায় তুমি যদি তাপ দাও, ও তখন সেটা পানি থেকে বাষ্প হয়। উল্টা ভাবে বাষ্পকে যদি তুমি 100°C ঠান্ডা করতে পারো, বা বাষ্পের তাপমাত্রা ধরো 102°, 3° আছে, তাপমাত্রা কমাইতেছো, 100° টানলো আবার পানি হয়ে যাবে না? ঠিক আছে? তো যেই তাপমাত্রায় এক অ্যাটমসফেরিক চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপে কোন বস্তু তোমার বায়বীয় থেকে তরল হয়, তাকেও আমরা কিন্তু স্ফুটনাঙ্ক বলতে পারি। একই জিনিস, বুঝছো? একই তাপমাত্রায় হয় এটা। আবার দেখো, তুমি এই তাপমাত্রা এটাকে আরো ঠান্ডা করতেছো, এটা ছিল 100°C পানি, এখন হয়ে যাবে এটা 50°C পানি। আরো ঠান্ডা করতেছো, 0°C পানি। আরো যখন ঠান্ডা করবা, দেখো ও 0°C পানি হয়েছে, আরো তাপ ছড়াই নিচ্ছে, এখন কেউ বরফ হওয়া শুরু করবে না? দেখো এই 0°C কিন্তু আবার বরফ হয়ে যাবে আরো তাপ ছড়াইলে। তো দেখো, আমরা 0°C পাইছিলাম কি, যে বরফ তুই মানে গলে, আবার 0°C কিন্তু বরফ তৈরি হয়। মানে তো -10°C বরফ নিলা, ওর তাপ যখন দিতে থাকবা 0°C আসলে ও গলতে শুরু করবে। উল্টা প্রসেসটা দেখো,
তুমি ফ্রিজে পানি রাখছো, ধরো 15 ডিগ্রি সেলসিয়াসে পানি রাখছো, ফ্রিজ কি করে ওর থেকে তাপটা কেড়ে নেয়, তাপমাত্রা কমাতে থাকে, তাপমাত্রা কমাইতে কমাইতে 0 ডিগ্রি সেলসিয়াসে এসেই কিন্তু আবার বরফ হবে। মানে এক কথায় বলতে গেলে যেই তাপমাত্রায় তরল থেকে তোমার বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রা আবার বাষ্প থেকে তরলে পরিণত করা সম্ভব যদি হিট সরায় নাও, তাপ সরায় নাও। আবার যেই তাপমাত্রায় কঠিন থেকে তরলে পরিণত হয়েছিল, ওই তাপমাত্রায় তুমি যদি তাপ সরায় নাও, মানে যদি তরল থেকে তুমি আবার কঠিন বানাইতে পারবা। বুঝতে পারছো? দেখো এখন 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়েছে, আরো তাপ সরাই নিলাম, -5 ডিগ্রি সেলসিয়াসে বরফ হবে, এরকম। বুঝছো কাহিনীটা হচ্ছে এরকম হয়। তো আমরা গলনাঙ্কের এরকম ব্যাখ্যাও দিতে পারি যে এক এটিএম চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপে যেই তাপমাত্রায় পানি বরফ হওয়া শুরু হয়, ঠিক আছে, বা পানি তোমার বরফ হইতে শুরু করে, সেটা হচ্ছে পানির মানে স্ফুটনাঙ্ক। আর অন্য যে কোনো পদার্থের কথা বলতে গেলে, কোনো পদার্থ এক বায়ুমণ্ডলীয় চাপে যে কোনো যে তাপমাত্রায় তরল থেকে তোমার কঠিন অবস্থায় পরিণত হয়, সেটা হচ্ছে আমাদের গলনাঙ্ক। ঠিক আছে, দুই ভাবে বলা যায়, দুই দিক থেকে বলা যায়। এখন একটা ইন্টারেস্টিং টপিক আছে তোমার, গ্রাফে কিভাবে একটা গ্রাফ দেওয়া আছে, অনেকে হয়তো এই গ্রাফটা বুঝো না। ঠিক আছে, এটা একটু বুঝিয়ে দিই। এটা ইজি একটা গ্রাফ, যদিও এমসিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তাও যে কোনো সময় দিয়ে দিতে পারে। বুঝছো, প্রশ্ন দিতে পারে যে গ্রাফের এরকম ভিন্নতার কারণ কি। ঠিক আছে, আচ্ছা ধরো ওয়াই অক্ষ বরাবর আমি রাখবো তাপমাত্রা, ঠিক আছে, আর এক্স অক্ষ বরাবর রাখবো আমি তাপ, মানে আমি তাপ শক্তি দিতেছি, কতটুকু তাপ শক্তি দিতেছি। ঠিক আছে, তাপ শক্তি, এটা কি তাপ শক্তি, এটা একক কি জুল। ঠিক আছে, আর এই বরাবর রাখছি আমরা তাপমাত্রা, কি রাখছি, তাপমাত্রা। তোমরা জানো যে তাপ শক্তি প্রয়োগ করলে তাপমাত্রা পরিবর্তন হয়। ঠিক আছে, তাপ শক্তি প্রয়োগ করলে তাপমাত্রা পরিবর্তন হয় বা তাপমাত্রা বৃদ্ধি পায়, আর তাপ শক্তি মানে সরাই নিলে তাপমাত্রা হ্রাস পায়। আচ্ছা দেখো, ধরো আমার কাছে -10 ডিগ্রি সেলসিয়াসে পানি আছে, বুঝছো, বরফ আছে, -10 ডিগ্রি সেলসিয়াস তো পানি থাকে না, বরফ আছে। আমি কি করলাম, ওকে তাপ দিতেছি, তাপ দিতে থাকলে কি হবে ওর বলতো, আস্তে আস্তে ওর তাপমাত্রা বাড়তে থাকবে না? বলো, -10 থেকে -5 হবে, -2 হবে, তারপর 0 হবে, তাপমাত্রা বাড়তে থাকবে না? দেখো আমি তাপ দিতেছি, তাপমাত্রা বাড়তেছে, দুইটাই বাড়তেছে, এই বরাবর বাড়তেছে, এই বরাবর বাড়তেছে। ঠিক আছে, একটা সময় দেখা যাবে আর কিছুক্ষণের জন্য তাপমাত্রা আর বাড়তেছে না, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। দেখো তাপমাত্রার পরিবর্তন হইতেছে না। আচ্ছা, এটা এভাবে না দিয়ে এখান থেকে শুরু করি। দেখছো এখন আর তাপমাত্রা বাড়তেছে না, তাপমাত্রা আগে যা ছিল ওখানেই আছে। আবার কিছুক্ষণ পরে দেখা যায় আবার তাপ দিতেছি, এরকম কিছুক্ষণ আরো তাপ দেওয়ার পর আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। বুঝছো, আবার কিছুক্ষণ দেখা যায় এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে তাপমাত্রা আর বাড়ে না, আবার মানে যতই তাপ দেয় তাপমাত্রা আর বাড়তেছে না। এরপর কিছুক্ষণ পর আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। এর কারণ কি? দেখো জিনিসটা যেটা হয়, ধরো আমার কাছে ছিল -10 ডিগ্রি সেলসিয়াসের পানি, আমি ওকে তাপ শক্তি দিছি, ওই তাপ শক্তিটা নিয়ে নিজের তাপমাত্রা বাড়াইছে। এরপর একটা পর্যায়ে যখন ওর তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, বুঝছো, 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তখন ও আর তাপমাত্রা বাড়াবে না। কেন? কারণ ও হচ্ছে বরফ ছিল। ওই 0 ডিগ্রি সেলসিয়াসে আমি যখন আরো তাপ দিতেছি, ওই তাপটাও গ্রহণ করতেছে ঠিকই, কিন্তু ওই তাপ দিয়ে ও নিজের তাপমাত্রা না বাড়ায় নিজের অবস্থার পরিবর্তন করতেছে। মানে এতক্ষণ আমি তাপ দিছি, ওকে তাপ দিছি, ওইটাও শোষণ করছে, শোষণ করে নিজের তাপমাত্রা বাড়াইছে। আর এখন যে তাপটাও নিতেছে, ওই তাপমাত্রা, ওইটা দিয়েও নিজের তাপমাত্রা বাড়াইতেছে না, ওইটা দিয়েও কি করতেছে, নিজের অবস্থার পরিবর্তন করতেছে। বুঝছো, নিজে যে বরফ ছিল ওই বরফটা ভেঙে তরলে পরিণত হইতেছে, বড় একটা বরফ ও ভেঙে তরলে পরিণত হইতেছে, পানিতে পরিণত হইতেছে। এইটার জন্য তাপ লাগবে না? হ্যাঁ। তো এই যে যেই ও যে নিজের অবস্থার পরিবর্তন করতেছে, দেখো তাপ ঠিকই নিতেছে কিন্তু তাপমাত্রা বাড়তেছে না। কেন? কারণ এই যে তাপটাও গ্রহণ করতেছে, এটা দিয়ে নিজের তাপমাত্রা বাড়াইতেছে না, এটা দিয়ে ও নিজেকে ভাঙতেছে, নিজের অবস্থার পরিবর্তন করতেছে। ঠিক আছে, ওই তাপটা শোষণ করে। এরপরও কি হলো, ওই পুরা পানিটা আবার বরফ হয়ে গেছে, সরি পুরা বরফটা পানি হয়ে গেছে। বুঝছো, এখানে বরফ ছিল 0 ডিগ্রি, এখানে পানি হয়ে গেছে। এখন দেখো ওর পুরো অবস্থার পরিবর্তন হয়ে গেছে, ও আগে ছিল বরফ -10 ডিগ্রি, এখন -10, এখন হচ্ছে 0 ডিগ্রি পানি হয়ে গেছে। এখন যখন ওকে আমি তাপ দিতেছি, আবার তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে পানি, 10 ডিগ্রি সেলসিয়াসে পানি, 100 ডিগ্রি সেলসিয়াসে পানি পর্যন্ত হয়ে যাবে, বাড়তে 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 100তে চলে আসছে। এখন দেখো 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওর তাপমাত্রা বাড়ছে, বাড়ার পর আবার যখন আমি তাপ দিছি, এই দেখো এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের জায়গা। বুঝছো, এটা কি ওর 100 ডিগ্রি সেলসিয়াসের জায়গা। বুঝছো, 100 ডিগ্রি সেলসিয়াস যখন হয়েছে, তখন আমি তাপ দিতেছি, ও তাপ নিতেছে ঠিকই কিন্তু তাপমাত্রা বাড়তেছে না। কেন? কারণ আমি যে তাপটা দিতেছি, ওই তাপটাও গ্রহণ করতেছে ঠিকই, নিজের তাপমাত্রা বাড়ানোর জন্য না, ওই তাপটা গ্রহণ করে নিজের আকারের পরিবর্তন করতেছে। বুঝছো, ওর আকার ছিল আগে তরল, ঠিক আছে, ও তরল তরল অবস্থায় ছিল, এখন ওর অবস্থার পরিবর্তন হয়ে বায়বীয় হইতেছে, মানে আমার তাপ ও শোষণ ঠিকই করতেছে। দেখো তাপ এখানে ছিল এইটুকু, এখানে এসে তাপ শোষণ করে এইটুকু তাপ শোষণ করছে। ঠিক আছে, তাপ শোষণ করছে, তাপমাত্রা কিন্তু বাড়েনি। দেখো তাপমাত্রা 100 ছিল, ও তখন হচ্ছে ওই তাপটা দিয়ে নিজের আকারের পরিবর্তন করছে। বুঝছো,
এরপর যখন ও আবার বাষ্প হয়ে গেছে তখন আবার তাপ দিলেও আস্তে আস্তে কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। এইটা হচ্ছে প্রসেস, বুঝছো? তো এটা তো আমি পানির উদাহরণ দিছি। এইটা যে কোনো পদার্থের জন্য এরকম একটা কার্ভ পাবা, এরকম একটা তুমি আঁকতে পারো, বুঝছো? তো এইখানে প্রথম যে পয়েন্টটা থাকে এটাকে আমরা বলতেছি কি, গলনাঙ্ক, বুঝছো? প্রথমে কি করছিল, বলছে না এটার জন্য গলনাঙ্ক, বুঝছো? আর যে তাপমাত্রা এরকম দ্বিতীয়বার আকার পরিবর্তন করতেছে ওইটাকে আমরা বলতেছি স্ফুটনাঙ্ক। ওইটা বলতেছি স্ফুটনাঙ্ক, মানে এই তাপমাত্রা দেখো 100 ডিগ্রি সেলসিয়াস যে এই কাজটা করছে, আবার এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে এসে ও বলছে। তো এই দুইটা তাপমাত্রায় মানে স্ফুটনাঙ্কতে আর গলনাঙ্কতে তাপমাত্রা বৃদ্ধি পায় না, ওই দুইটা জায়গায় যে ও নিজের অবস্থার পরিবর্তন করে। গলনাঙ্কতে কি হয়, কঠিন থেকে তরল হয়, স্ফুটনাঙ্কতে কি হয়, তরল থেকে বায়বীয় হয়, ঠিক আছে? তো এই দুইটা তাপমাত্রায় যে ওদের মানে এই দুইটা তাপমাত্রা একবার পেয়ে গেলে ওরা তখন তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি করে না, ওরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। এটা মনে রাখবা। এটা একটা উল্টা চিত্র তোমাদের মনে হয় দেওয়া আছে, পানিকে তোমার হচ্ছে ঠান্ডা করতে থাকলে কি হয়, বুঝছো? উল্টা প্রসেসটা হয়, ওটা বই থেকে একটু বুঝে বুঝে দেখে নিবা, ঠিক আছে? এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে যে এই পার্টটা দিয়ে বললো যে এটা কি, গণনা করোনা স্ফুটনাঙ্ক, মনে রাখতে হবে এটা হচ্ছে তোমার ইয়া গলনাঙ্ক, আর উপরেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এটার উল্টা প্রসেসটাও দিতে পারে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস এর তোমার বাষ্প আছে, এটা তুমি ঠান্ডা করতেছো, তখনও সেম কেসটা হয়, ঠিক আছে? ওটা একটু বইয়ে দেখে নিও। আচ্ছা, এখন আসো হচ্ছে একটা জিনিস জানো তো যে আমাদের পানি ও ও হচ্ছে বাষ্পে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যে পানি, আমরা কাপড় শুকাই, কাপড় শুকানোর জন্য কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? আমাদের কাপড়ের তাপমাত্রা কি 100 ডিগ্রি সেলসিয়াস হয়? না। কিন্তু দেখো পানিটা কিন্তু ঠিকই বাতাস হয়ে বা হাওয়া হয়ে বা হচ্ছে গ্যাস হয়ে উড়ে যায়, ঠিক আছে না? তোমরা যখন কাপড় শুকাও ওইটা তো কাপড় ভিজা থাকে, তরল থাকে, বাট ওই পানিটাই আবার দেখবা যে বাষ্প হয়ে চলে যায়, এই জন্য আমাদের কাপড়টা শুকায় যায়। কিন্তু কেন? এটা তো 0 ডিগ্রি মানে 100 ডিগ্রি সেলসিয়াস তো আমি তাপ দেই নেই। এই যে একটা ছিল স্ফুটনাঙ্ক বা স্ফুটন, স্ফুটনে কি হতো, তাপমাত্রা প্রয়োগের ফলে একটা তাপমাত্রায় যে ও নিজের মানে অবস্থার পরিবর্তন করে ফেলতো, ঠিক আছে? আর এইটাকে বলতেছি আমরা বাষ্পীভবন। বাষ্পীভবন কি, এটা যে কোনো তাপমাত্রা হতে পারে, এটা কোনো তাপমাত্রা ফিক্স না। যে কোনো তাপমাত্রায় তরল অবস্থা, তরল থেকে যদি কোনো বস্তু তোমার বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা বলবো বাষ্পীভবন। যেমন দেখো এখানে খাল বিল নদ তোমার হচ্ছে তোমার নদী নালা, এগুলার যে পানিটা মেঘ তৈরি হয়, বাষ্প তৈরি হয়, এগুলো জানোই তো তোমরা। তো এইটা কিন্তু যে কোনো তাপমাত্রায় হইতে পারে। শীতকালে কি পানি বাষ্প হয় না? হয়। পানি বাষ্প তৈরি হয় না শীতকালে? শীতকালে কাপড় শুকায় না? হয়। তো এটা কোনো তাপমাত্রার উপর নির্ভরশীল না, বুঝছো? এটা যে কোনো তাপমাত্রায় তরল থেকে যখন বায়বীয় হয়ে যাবে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে বাষ্পীভবন। এটা কিরকম হইতে পারে বলতো, মানে কেন হয়? দেখো, এটা হচ্ছে বাতাসের ধাক্কা বা এই যে ঘষাঘষি এগুলোর কারণে পানির যে কণাগুলো আছে ওইটা কাপড় থেকে একটু একটু করে ছুটে আসে, ছুটে এসে উড়ে যায়, বুঝছো? এটার কারণে এটা হয়। আচ্ছা, এটার কারণে এই কাহিনীটা হয় এখানে। এখন দেখো একইভাবে তোমার খেয়াল করবা যে মেঘ থেকে যে বৃষ্টি হয়, এই মেঘটা কি, একটা বাষ্প থাকে, বাষ্প থেকে পরে এসে কি জমা হয়, জমা হয়ে পরে তরল হিসেবে ছড়ে পড়ে, ঠিক আছে? মানে ঝরে পড়ে পৃথিবীতে, আমরা বৃষ্টি বলি। অথবা হচ্ছে তোমরা এটাও খেয়াল করবা যে তোমরা যখন রান্না করো, রান্নার পাতিলের উপর দিয়ে মানে ভাত রান্না করলে দেখবা ওইখান থেকে অনেকগুলো জলীয় বাষ্প পুড়ে, ওটার উপর যদি সরা বা ঢাকনা কিছু একটা ধরো, এখানে অনেকগুলো পানি জমা হয়। এখানে কি হয়েছে বলতো, এখানে কিন্তু এই যে বাষ্প থেকে তরলে পরিণত হয়েছে। আমরা কি বলছিলাম, বাষ্প থেকে তরলের যেই তাপমাত্রায় পরিবর্তন হয়, ঠিক আছে, যেই তাপমাত্রায় কোন একটা বস্তু বাষ্প থেকে তরলে পরিণত হয় তাকে আমরা কি বলছিলাম, স্ফুটনাঙ্ক, মনে আছে? আচ্ছা, তো এটা তো 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা, কিন্তু না, এটা 100 ডিগ্রি সেলসিয়াস না, এটা আরো মানে কম তাপমাত্রায় হইতে পারে। তখন আমরা ওটাকে আর তোমাকে ওটাকে আমরা স্ফুটন বলবো না, বা হচ্ছে ওটাকে তোমার তরলীকরণও বলবো না, ঠিক আছে? ওটাকে আমরা বলবো কি, ওটাকে বলবো আমরা ঘনীভবন, ঠিক আছে? আসতেছি একটু। আচ্ছা, একটু কারণে একটু বের হওয়া লাগছিল। দেখো, যেই জায়গায় ছিলাম আমরা, তো আশা করি বাষ্পীভবন আর হচ্ছে তোমরা ইয়ার প্রসেসটা বুঝছো, এই স্ফুটনাঙ্ক, ঠিক আছে? স্ফুটনাঙ্ক কি আর বাষ্পীভবন কি, দুটা পার্থক্য কি বুঝছো? আবার একই সাথে শোনো, ওই যে আমরা বলছিলাম না যে 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পকে আমরা তরলে পরিণত করতে পারি, ওইটাকে কি বলে জানো বাংলায়? ওটাকে বলে তরলীকরণ, বুঝছো? তরলীকরণ আর ঘনীভবন ওই পার্থক্যটাও আশা করি বুঝছো। ঘনীভবন কি যে কোনো তাপমাত্রা হতে পারে, তরলীকরণ কি একটা নির্দিষ্ট তাপমাত্রা আমরা করে থাকি, ঠিক আছে? মানে গ্যাস থেকে আমরা তরল বানাই, এটা হচ্ছে তরলীকরণ। আবার আরেকটা আছে হচ্ছে তোমার এই যে গলন, যে যে তাপমাত্রায় গলনাঙ্ক হয় ওই তাপমাত্রায় আমরা বলছিলাম যে আবার যে তরল থেকে আমরা কঠিনে পরিবর্তন করতে পারি, ঠিক আছে? তরল থেকে ওই তাপমাত্রা আবার কঠিনে পরিণত হয়, ওইটাকে আবার ইংলিশে বলে সলিডিফিকেশন, বুঝছো? ওইটাকে আমরা বলি সলিডিফিকেশন, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তোমাদের লাস্ট কিছু টপিক, সেটা হচ্ছে পাতন কি, ঊর্ধ্বপাতন কি, আর হচ্ছে তোমার এগুলার থেকে এমসিকিউ কিরকম আসে। দেখো,
তোমাদের বই যেরকম দেওয়া আছে, পাতন হচ্ছে তোমার বাষ্পীভবন করার পর আবার ঘনীভবন করার প্রক্রিয়া, এটাকে আমরা বলতেছি পাতন। ঠিক আছে, একটু আচ্ছা দেখো, তো পাতন তোমরা কি বলছো যে, বা বইয়ে যেরকম দেওয়া আছে, তুমি একটা পদার্থকে ঘনীভবন করলা, মানে এটাকে তরল ঘনীভবন করা মানে কি, সরি, বাষ্পীভবন করছো, তরলকে বাষ্পীভবন করছো, বাষ্পীভবন করলে এটা কি হয়, বাষ্পে পরিণত হয়, আবার ঘনীভবন করে এটাকে তরলে পরিণত করছো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, পাতন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, পাতন। তো তোমাদের এখানে পাতন সমান লেখা আছে যে ঘনীভবন প্লাস বাষ্পীভবন, মানে বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এটা একটু দেখতেছিলাম যে ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিকই আছে। আর ঊর্ধ্বপাতন কি, এইখানে তোমার একটু বুঝতে হবে ঊর্ধ্বপাতন কি, বুঝছো? আচ্ছা শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমরা, আমি যে বারবার বলতেছি যে কঠিন পদার্থকে তাপ দিলে ও একটা সময় তরলে পরিণত হয়, কিন্তু দেখো সব কঠিন পদার্থ তাপ দিলেই তরলে পরিণত হয় না, বুঝছো? সব কঠিন পদার্থ তাপ দিলেই তরলে পরিবর্তন হয় না। যেমন তুমি ধরো নিশাদল চেনো, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা কি বলি, নিশাদল বলি, বাংলায় বলে নিশাদল। মনে রাখবা নিশাদলের সংকেত কি, NH4Cl। ঠিক আছে, এই যে তোমাদের বইয়ে আছে এটা, লাস্ট এই চ্যাপ্টার লাস্ট পেজে, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, এটাকে বলে কি, নিশাদল, এটা মনে রাখবা। তো এই নিশাদল বলো অথবা হচ্ছে আয়োডিন, আয়োডিন কিন্তু একটা কঠিন পদার্থ। ঠিক আছে, আয়োডিন I2 এটা একটা কঠিন পদার্থ। ঠিক আছে, আয়োডিন, তো আয়োডিন কিন্তু কঠিন অবস্থায় থাকে। এদেরকে যদি আমরা তাপ দেই, এদেরকে যদি আমরা তাপ দিই, নিশাদল বলো আয়োডিন বলো, এদেরকে তাপ দিলে এরা আগে লিকুইড মানে তরলে পরিণত হওয়ার কথা, পরে বায়বীয় হওয়ার কথা। ওরা কি করে, ডিরেক্টলি কঠিন থেকে গ্যাস হয়ে যায়। ওদেরকে তাপ দিলে তুমি কোনো তরল অবস্থায় পাবা না, ওদেরকে তাপ দিলে কি হবে, তাপ দিলে ওর আগে তরল হবে, তরল থেকে গ্যাস হবে, বুঝছো? এই পদার্থগুলো যাদের কথা বলতেছি, নিশাদল, আয়োডিন, তারপর আরো কয়েকটা আছে তোমাদের এখানে, যেমন ন্যাপথালিন, ন্যাপথালিন নাম তো তোমরা অনেক শুনছো, কর্পূর, এই নামগুলো একদম মুখস্থ করে ফেলো, এগুলো এমসিকিউতে আসবে, যে নিচের কোনটি ঊর্ধ্বপাতন হয়, বা নিচের কোনটি ঊর্ধ্বপাতনের জন্য ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা মনে রাখবা। ঊর্ধ্বপাতন কি, প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট চাপে একটা কঠিন পদার্থ ডিরেক্টলি হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ হয়ে যায়, মাঝখানে কোনো তরল হয় না, বুঝছো? এটাকে বলতেছে আমরা ঊর্ধ্বপাতন। তো এই কোন কোন পদার্থ এরকম দেখায়, একটা হচ্ছে তোমার নিশাদল বা NH4Cl, একটা হচ্ছে তোমার হচ্ছে ন্যাপথালিন, ন্যাপথালিন, আবার আছে কর্পূর, ঠিক আছে, বা কর্পূর, তারপর হচ্ছে তোমার ক্যাম্ফর মনে হয়। আচ্ছা দেখো, আরো আছে হচ্ছে তোমার আরেকটা কি জানি বলছিলাম, হ্যাঁ আয়োডিন। এই নামগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এগুলা কি, ঊর্ধ্বপাতন থাকে। দেখি তো আরো কিছু আছে কিনা, একটু দেখি। সব নিশাদল, হ্যাঁ, কর্পূর, ন্যাপথালিন, ও হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আছে, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো আরেকটা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি, AlCl3। আরো একটা আছে তোমাদের অনেক পরিচিত একটা জিনিস, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমরা কখনো খেয়াল করছো যে স্টেজে বা গান টান বা কোনো ড্রামায় যখন চলে, পুরা স্টেজে একটা স্মোক দেখা যায় বা ধোঁয়ার মতো দেখা যায়, পুরো স্টেজটা সাদা হয়ে যায়, ওইখানে কি ব্যবহার করে জানো, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে ঠান্ডা করলে ও হচ্ছে তোমার গ্যাস থেকে ডিরেক্টলি কিসে পরিণত হয়, তরলে না, ও পরিণত হয় আগে কঠিনে, বুঝছো, একটু কঠিন। এটাকে আমরা বলি হচ্ছে ড্রাই আইস। ড্রাই আইস কি, কঠিন তোমার কার্বন ডাইঅক্সাইডকে ঠান্ডা করলে কঠিন অবস্থায় পরিণত হয়। ঠিক আছে, ওই ওইটাকে যদি কোথাও রেখে দিতে পারি তাহলে রাখতে পারবো, বুঝছো? এই যে কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমরা বলি ড্রাই আইস। ঠিক আছে, এইটাকে যখন আমরা কোনোভাবে একটু তাপ দিব বা কোনোভাবে একটু গরম করতে পারবো, ওইটা কি হয়ে যাবে, গ্যাসে পরিণত হয়ে যাবে। কঠিন থেকে তরল হবে, তরল থেকে গ্যাস, এরকম না, ডিরেক্টলি কঠিন থেকে কি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি কি, ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তো এটা মনে রাখবা যে সলিড কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে ড্রাই আইস, এটার কি হয়, ঊর্ধ্বপাতন হয়। ড্রাই আইসে কি হয়, ঊর্ধ্বপাতন হয়। ঠিক আছে, ড্রাই আইসের কি হয়, ঊর্ধ্বপাতন হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। ড্রাই আইস কি, কঠিন কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ও ডিরেক্টলি গ্যাসে পরিণত হবে। সো এটাই তোমাদের আজকে লাস্ট টপিক। এখান থেকে এমসিকিউ, এরকম ভাবে করাই নাই, মানে অপশন অনেকগুলো দিছি এরকম না। এটা যারা এমসিকিউ ইম্পর্টেন্ট যেগুলো আছে, আমি হচ্ছে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর আমি যা যা বলছি সব মনে রাখবা, এমসিকিউ সব শিওর পারবা। যা যা বলছি ওগুলো মনে রাখলে তুমি এমসিকিউ পারবা। মানে এমসিকিউ এর জন্য আলাদা করে দেখে নাই, কারণ এখানে যে আজকে যে চ্যাপ্টারটা পড়লাম, পুরো চ্যাপ্টার হচ্ছে তোমার এমসিকিউ টপিক। পুরো চ্যাপ্টারটা মেইনলি এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট সিকিউ থেকে। ঠিক আছে, তো অবশ্যই তোমার মনে রাখতে হবে যে যা যা পড়ছি সব মাথায় যাতে থাকে, ওটা সব মাথায় নিয়ে যাবা। ইনশাল্লাহ এখান থেকে যা যা এমসিকিউ আছে সব কমন পাবা এই লেকচারের মধ্যে। ঠিক আছে, আলাদা করে আমি এই জন্য বোর্ডে প্র্যাকটিস প্রবলেম করাইনি, কারণ আমি যেই কথা বলছি সবগুলো থেকে তোমার অপশন দিয়ে এমসিকিউ বানানো সম্ভব। তো ওইটা হচ্ছে ভাবলাম যে ডিরেক্টলি একটা ক্লাস নেই, তোমরা এটা শুনে যদি মাথায় রাখতে পারো, এমসিকিউ যা আসে তাই পারো, বুঝছো? সো ভালো থাকো সবাই, পরের ক্লাসে আবার দেখাবো ইনশাল্লাহ।